আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি মাহবুবা জারিন ডায়না। রাজুকে প্লট জালিয়াতি নিয়ে দুদকের দুটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আসামিরা পলাতক থাকায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন। এ বিষয়ে আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া প্লটের দুর্নীতির অভিযোগ নিয়ে গত বছরের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ পরিবারের ৭ সদস্য ও জড়িতদের বিরুদ্ধে দুদক আলাদা ৬টি মামলা করে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের ঘটনায় আলাদা দুটি মামলায় আদালত মঙ্গলবার দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একটি মামলায় ১২ জন ও অপর মামলায় ১৭ জন আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার ২ মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী ২৯/৪ তারিখ দিন ধার্য করেন। আরেক অভিযোগ, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম ভেঙে রাজুকের প্রায় ২ বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। বিনিময়ে টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট উপহার দেয় ইস্টার্ন হাউজিং লিমিটেড। এ ঘটনায় টিউলিপ সিদ্দিক ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় রাঘব বোয়াল আসামিদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে জনগণ ৫ বছর ক্ষমতায় চায়, এ মন্তব্য তার নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা। সারা দেশে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হলেও চিহ্নিত নির্দেশদাতা অনেকেই ধরাছোঁয়ার বাহিরে। এমন বাস্তবতায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। জনগণ এই সরকারকে 5 বছর দেখতে চায়। সাম্প্রতিক এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিজে থেকে এমন কথা বলেননি তিনি। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি না। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াটি সঠিক হয়নি আইন উপদেষ্টার এমন মন্তব্যের প্রশ্নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, প্রচলিত আইন মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। এই সরকার বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং প্রাথমিকভাবে যে দুটো জিনিস আমরা অনলাইন করব, একটা হচ্ছে জেনারেল ডায়েরি, আরেকটা হচ্ছে এফআইআর, যেটাকে বলে মামলার অভিযোগ। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের ইস্যুর সংশ্লিষ্টতা নেই বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এইটা একটা নরমাল প্রসেস। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর আশুলিয়ায় ৬ তরুণের মরদেহে আগুন দেওয়ার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এছাড়া চট্টগ্রামে জুলাইয়ে ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা তৌহিদুলকে ৭ জুলাই হাজির করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ২০১২ সালে এক ছাত্র নেতাকে অপহরণ, নির্যাতন ও ৪৭ দিন আয়নাঘরে গুম করে রাখার মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনারা আশুলিয়াতে ৫ জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। তবে আলটিমেটাম নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘ করে কাউকে সুযোগ করে দিলে জাতি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে এর আগে প্রধান উপদেষ্টার একাধিক বৈঠকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আশ্বাস থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দিন যত গড়াচ্ছে, ক্ষমতাকে দীর্ঘ করতে সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্দেশ্য প্রণোদিত একটি গ্রুপ বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে। সেই জন্যে আমরা মনে করি যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন। সামাজিক, অর্থনৈতিক সহ সব ধরনের অস্থিরতা কাটাতে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে বিএনপি এটা বোঝাতে সক্ষম হবে বলে আশা করেন তিনি। ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইরকম সিদ্ধান্তটা যখন আসবে তখন এই জাতীয় রাজনৈতিক অস্থিরতাটা, বিভিন্ন রকমের অস্থিরতাটা বন্ধ হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার পক্ষে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কথাবার্তা বলছি এবং বিভিন্ন সমিতিতে আমাদের বক্তব্য প্রদান করছি বা প্রেসের মাধ্যমে জানাচ্ছি, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন। সবসময় রাজপথে আন্দোলন করে দাবি জানাতে হবে এমন কোনো কথা নেই। তা আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি। সফলভাবে রাষ্ট্র পরিচালনায় সরকার চাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপিও সহযোগিতা চালু রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এখন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাহিদ রহমান, RTV, ঢাকা। জাতীয় নির্বাচন ডিসেম্বর নাকি জুনে, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এলডিসির উড়োজাহাজ এখন আকাশে উঠছে, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সুযোগ নেই। নানা সমস্যা থাকলেও এলডিসি উত্তরণ থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। তিনি বলেন, আমাদের ভিক্ষাবৃত্তির মানসিকতা পরিহার করতে হবে। যেসব সমস্যা রয়েছে তা কিভাবে কাটিয়ে ওঠা যায় সে প্রচেষ্টা চলছে। উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে, ইউনাইটেড নেশনস সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি, দুবার ওরা চেক করে। তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন মোডে আছি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হবে কি হবে না, এখানে হবে কি হবে না এটার আর স্কোপ নেই। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমতে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি। এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ।
রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে পারবেন বলে জানান তিনি। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার 100টির বেশি জায়গায় তার দল একমত। তবে কমিশন সংস্কার প্রস্তাবিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তার দল একমত নয়। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএমের সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান ববি হাজ্জাজ। আমরা টেবিলের দুদিকে বসেছি, কিন্তু আসলে আমরা দুপক্ষ নই, আমরা সকলে এক পক্ষ। আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, আমি সামান্যই বলি এটাকে। এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামের তৈরির প্রস্তুতি নিয়ে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিজি প্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। ব্যালট পেপার সহ সব ধরনের ছাপার কাজ করতে ৩-৪ মাস সময় লাগবে। এ নিয়ে কিছুদিন পর বাজেট চূড়ান্ত হবে। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট পেপার সহ অন্যান্য মুদ্রণ কাজে বিজি প্রেস ৩৬ কোটি টাকা বাজেট চেয়েছে কমিশনের কাছে। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে, তাহলে সেগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। ছয়টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে তালা ভেঙে হলে প্রবেশ করে তারা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। পরে মোট 7টি হলের মধ্যে 6টি হলেরই তালা ভেঙে দেওয়া হয়। এদিকে মিছিল শেষে সমাবেশ থেকে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবি জানান। এমনকি ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী 2 মে আবাসিক হল এবং 4 মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীর রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদ সম্মেলন করা হয়েছে সিরাজগঞ্জে। রংপুরে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্লাস পরীক্ষা বর্জন করে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে হাসপাতাল চালুসহ নানা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে। এবার বাজেটের মূল লক্ষ্যই হবে রাজস্ব বাড়ানো, এমনটা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হবে এনবিআর। রাজধানীর শেরেবাংলা নগরে 2025-26 সালের প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ব্যবসায়ীদের দেয়া সব প্রস্তাবই পর্যালোচনা করা হবে। করের আওতা বাড়ানোর বিষয়ে এনবিআর আরও তৎপর হবে বলেও জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা আছে তাদের অন্তত একটা সিগনিফিক্যান্ট পোর্শন যাতে গ্রিন চ্যানেলে মালামাল নিয়ে আসতে পারে, তার জন্য আমরা এবার বাজেটে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের এবারের বাজেটের মূল বিষয়টাই হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন বাড়াতে হবে এবং আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নতুন এ দাম নির্ধারণের কথা জানান। এর আগে রোববারই এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মিল মালিকরা। এরপর থেকেই বাজারে সংকট তৈরি হয়। বিক্রেতারা জানান চাহিদা মাফিক তেল সরবরাহ না থাকায় দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। মিল মালিকদের সঙ্গে 3 দফা বৈঠকের পর অবশেষে সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সয়াবিন তেলের পাশাপাশি লিটার প্রতি 12 টাকা বাড়ানো হয় পাম তেলের দাম। রাজস্ব আদায় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। গত রোববার এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এরপর থেকেই বাজারে তেলের সংকট তৈরি হয়। বর্তমানে 2-3 দিন যাবৎ সাপ্লাই একবারে দিতেছে না, দেখা গেছে আপনার তেলের দাম বাড়াইবো বলছে। এটা শোনার পরে থেকে কোম্পানি একবার ডিলারশিপও কোনো তেল রাখতেছে না। কোম্পানির যদি না দেয় ডিস্ট্রিবিউটর পাইবে, ডিস্ট্রিবিউটর না পাইলে আমরা কই পাবো, আমরা না দিলে। সরকার দাম বাড়ানোর ঘোষণার আগে থেকেই ডিলাররা তেল সরবরাহ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বিক্রেতারা। সয়াবিন তেলটা দাম বাড়াবে কোম্পানির, এই কারণে এই ঈদের পর তেমন সাপ্লাই দেয় না তেল। সরকার দাম নির্ধারণ করায় বাজারে সয়াবিনের সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য মে মাসে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করছে। নির্বাচন আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 117 বার পিছিয়ে আগামী 21 মে ধার্য করেছে আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পিবিআই। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম প্রতিবেদনের জন্য নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুর রুনিকে হত্যা করা হয়। গত বছর 30 সেপ্টেম্বর হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দেন হাইকোর্ট। শিল্পক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে উৎপাদনের মূলে কুঠারাঘাত করা হয়েছে বলে মনে করেন শিল্প উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্ত উদ্যোক্তা তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি করবে বলেও মত তাদের। আর উৎপাদন কমে যাওয়া ও দাম বাড়ার ফলে চাপ তৈরি হবে ভোক্তাদের জীবনমানের উপর। অরণ্য গফুরের রিপোর্ট। ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের আপত্তির পরও ক্যাপটিভ ও শিল্প সংযোগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। নতুন সংযোগ নেওয়া সবাইকে গুনতে হবে এই বাড়তি দাম। তবে পুরনো শিল্প কারখানা অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহার করলে এই নিয়ম প্রযোজ্য হবে।
অর্থনীতি পুনরুদ্ধারে সরকার যখন দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে ব্যস্ত, তখন গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আর বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির সদস্য মাসুদ কবির মনে করেন এই সিদ্ধান্ত উৎপাদনকে নিরুৎসাহিত করবে। মোটা দাগে বলা যায় যে এখানে আসলে নতুন বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। যে ইন্ডাস্ট্রিগুলো অলরেডি এক্সিস্টিং আছে, তো তার প্রাইস যদি আমার 10 টাকা কম থাকে বা 15 টাকা কম থাকে, আর যে নতুন সকল চ্যালেঞ্জ নিয়ে যখন ইনভেস্ট করবে, ইন্টারনাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেও কিন্তু কম্পিটিশন করে কিন্তু সে যে নতুন আসতেছে তার প্রাইসটা মানে বেশি দিতে হচ্ছে। মূল্যহারে 1 কিউবিক মিটার গ্যাস কিনে তা দিয়ে পণ্য উৎপাদন করা, সেবা উৎপাদন করা এবং মুক্তবাজার অর্থনীতিতে দেশে এবং বিদেশের বাজারে টিকে থাকা বাংলাদেশের মতো দেশের শিল্প উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয়। জুলাই পরবর্তীতে বন্ধ হওয়া কারখানার উৎপাদন পুষিয়ে দিতে পুরনো কারখানাগুলোর অতিরিক্ত উৎপাদনের আকাঙ্ক্ষাকে গ্যাসের অতিরিক্ত ব্যবহারে বাড়তি দাম গোনার নীতি দমিত করবে বলে মনে করেন তারা। এছাড়া এটা অসৎ কর্মকর্তা ও উদ্যোক্তাদের দুর্নীতির নতুন রাস্তা খুলে দিতে পারে। বাড়তি যদি আপনি প্রোডাকশন করেন তাহলে সেখানে আপনাকে বাড়তি চার্জ দিতে হবে, তার মানে আপনি প্রোডাকশনকে আপনি ডিমোরালাইজড করছেন। সকল ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু একই লেভেলে কিন্তু সারা বছর প্রোডাকশন থাকে না। কনজাম্পশন আমাকে বরাদ্দ করা হয়েছে, এটাকে যদি সারা বছরের 12 মাসের আমার প্রোডাকশন দিয়ে যদি এটাকে অ্যাভারেজ করে যদি এই বাড়তি ধার্যটা সেখানে দেয়া যেত, তাহলে হয়তো ফ্যাক্টরিগুলো অন্তত একটা রিলিফ পেত। এটা বড় কথা হচ্ছে যে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি করে আমাদেরকে বাজারে প্রতিযোগিতায় অনুপযুক্ত করে দেওয়া, এবং আমরা বাজারে টিকে থাকতে পারবো না। বিলুপ্ত হয়ে গেলে আমাদের এই বাজারটা আমদানি বাজারে পরিণত হয়ে যাবে, আমরা তখন ক্রেতা হব, আমরা তখন ভোক্তায় পরিণত হয়ে যাব। উৎপাদনের সঙ্গে জড়িত সব খাত শৃঙ্খলাপূর্ণ ও উদ্যোক্তা বান্ধব না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো শিল্প বিকাশে প্রতিবন্ধক বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্য মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে সাথে সাথেই সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন 48 জন জনসংযোগ কর্মকর্তা। সমুদ্রে মাছ ধরায় শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। এবার ভারত ও মিয়ানমারের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় খুশি উপকূলের জেলেরা। আর পরিপূর্ণভাবে খালি হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ বাজার। এদিকে এ বছরও নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা পাননি পাথরঘাটা সহ বিভিন্ন এলাকার জেলেরা। এতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। উৎপাদন বাড়াতে 15 এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 11 জুন পর্যন্ত। পাথরঘাটায় সমুদ্রগামী জেলে রয়েছে 10,050 জন। এবছর নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে চাহিদা অনুযায়ী মাছ পাওয়ার প্রত্যাশা জেলেদের। ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। স্থলপথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। গত বছরের 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। গত ফেব্রুয়ারিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পর এবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গণঅভ্যুত্থানে স্বৈর সরকারের পতনের পর গেল 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেদিন প্রধান উপদেষ্টা সহ 17 জন শপথ নিয়েছিলেন। পরে 10 নভেম্বর নতুন করে আরও যে 3 জন উপদেষ্টার শপথ নেন, তার মধ্যে
শেখ বশিরউদ্দিন ছিলেন অন্যতম। শপথের পর তিনি বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এবার পর্যটন নির্ভর মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি। মঙ্গলবার মালদ্বীপের সংসদে পাশ হয় আইনটি। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা জানান, এই আইন অনতিবিলম্বে কার্যকর হবে। এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেন, নতুন এই আইনের অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নাজমুল হাসান পাপনের আমলে হওয়া বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির সত্যতা খুঁজে পায় দুদক। এর ফলে বিপিএলে ক্রিকেট বিক্রি, তৃতীয় বিভাগ বাছাইয়ের দল নির্বাচন ও মুজিব শতবর্ষে ক্রিকেট টুর্নামেন্টে আর্থিক হিসাবে প্রাথমিকভাবে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পান তারা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। বিগত সরকারের আমলে অন্যান্য সেক্টরের মতো দেশের ক্রিকেটেও যেন ছিল লুটপাটের মহা উৎসব। অভিভাবক সংস্থা বিসিবি যেন ছিল দুর্নীতির আতুর ঘর। বিপুল অর্থ সম্পদ লুটপাটের অভিযোগ ওঠে তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্ত চলার মধ্যেই এবার একাধিক অভিযোগে হঠাৎই বিসিবিতে অভিযান চালায় দুদক। এমন অভিযানে অপ্রস্তুত বিসিবি। দুদক থেকে গণমাধ্যমকে অভিযানের কথা জানানো হলেও বিসিবি সাংবাদিকদের প্রথমে গেটে আটকে দেয়। তবে দীর্ঘ সময় অবস্থানের পর অবশেষে ভেতরে ঢোকার অনুমতি মেলে। ততক্ষণে নানা বিষয়ে অনুসন্ধান চালায় দুদকের প্রতিনিধিরা, যেখানে বড় রকমের অসঙ্গতি পাওয়া যায় বিপিএল এর আয় ব্যয়ের হিসেবে। টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। শুধু তাই নয়, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ক্রিকেট আসর ও কনসার্টের হিসেবেও মেলে বড় রকমের গরমিল। বিসিবির হিসেবে মোট 25 কোটি টাকার খরচ দেখালেও 18 কোটি টাকার নেই কোনো হিসেব। অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং, এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হয়েছে। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ে অনিয়মে বিসিবির কারো না কারো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তদন্ত কর্মকর্তারা। যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। এসব বিষয়ে বিসিবি থেকে পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে দুদক। এ কাজে দুদককে সহায়তার আশ্বাস দেন পাপনের আমল থেকে বিসিবির সিইও দায়িত্বে থাকা নিজামুদ্দিন চৌধুরী সুজন। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।